পাথরের গায়ে খোদাই করা এক একটি মূর্তি যেন জীবন্ত ইতিহাস। চীনা গান, নৃত্য ও বক্তৃতা পরিবেশনায় এভাবেই প্রাণবন্ত হয়ে ওঠে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন। আমরা এখন ব্রুসলির পৈতৃক বাড়ির প্রধান হলে দাঁড়িয়ে আছি। এটিকে এক ঐতিহ্যবাহী সিকোন প্রাসাদের প্রাণকেন্দ্র ধরা হয়। মে ৮ থেকে ১৭ পর্যন্ত চলা ৯ দিনের এই উৎসবে ছিল নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচি। তো এই আশাটা আমার পূর্ণ হলো চায়নাতে আসার পরে। আচ্ছা। যে না, আমার আশাটা সার্থক। হাজার বছরের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য আর এক বৈচিত্র্যময় সংস্কৃতি, এর সঙ্গে মিলেমিশে গেছে আধুনিকতা। প্রযুক্তির উৎকর্ষতার কথা সে তো বলাই বাহুল্য, আর এত কিছুকে ধারণ করে আছে এক অপরূপ নৈসর্গ। প্রিয় দর্শক, বলছি চীনের কথা। দ্য গ্রেট ওয়াল শো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি সাকিব সিকান্দার। জানব চীনের সংস্কৃতির নানা খবর। প্রথমে আপনাদের নিয়ে প্রাচীন এক গুহায় যাব। উত্তর চীনের শানসি প্রদেশের ১৫০০ বছরের পুরনো গুহা। সেখানে পাথরের বুকে প্রাচীন শিল্পীরা খোদাই করেছিলেন ইউনকাং গ্রোটোস। তুলে ধরেছিলেন বুদ্ধের প্রশান্তি আর মহাকালের গল্প। কিন্তু সময় গড়িয়েছে, প্রকৃতিও রুক্ষ। বেলে পাথরের সেই কারুকাজগুলো আজ কিছুটা মলিন হয়েছে। তবে এই অমূল্য শৈল্পিক দলিল রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছে আধুনিক প্রযুক্তি। ইউনকাং গ্রোটোসে এখন নতুন প্রাণ। পর্দায় দেখে আসা যাক শুভ আনোয়ারের প্রতিবেদনে। পাথরের গায়ে খোদাই করা এক একটি মূর্তি যেন জীবন্ত ইতিহাস। উত্তর চীনের শানসি প্রদেশে অবস্থিত ইউনকাং গ্রোটোস কেবল কিছু গুহা বা ভাস্কর্যের সমষ্টি নয়। এটি ১৫০০ বছরের প্রাচীন সভ্যতা, ধর্ম এবং শিল্পকলার এক অনন্য মিলনস্থল। গুহাগুলোতে থাকা কয়েক হাজার বৌদ্ধ মূর্তি এবং রিলিফগুলো মূলত বেলে পাথরের খোদাই করা। দীর্ঘ সময় ধরে আবহাওয়া এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এই পাথরগুলোতে সূক্ষ্ম ক্ষয় দেখা দেয়। সময়ের বিবর্তনে এবং প্রাকৃতিক কারণে ক্ষয়ে যাওয়া এই অমূল্য সম্পদকে চিরস্থায়ী রূপ দিতে এখন ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তি। প্রাচীন এই বৌদ্ধ গুহা স্থাপত্যের সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বকে আগামী প্রজন্মের কাছে অবিকৃতভাবে পৌঁছে দিতে শুরু হয়েছে বিশেষ ডিজিটাল ডকুমেন্টেশন বা তথ্য চিত্রায়নের কাজ। এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাংস্কৃতিক এই ঐতিহ্যের প্রতিটি সূক্ষ্ম কারুকাজকে একটি ডিজিটাল আর্কাইভে ধরে রাখা। এর ফলে কোনো কারণে মূল ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হলেও তার প্রতিটি ডিটেইল সংরক্ষিত থাকবে ভার্চুয়াল জগতে। ইউনকাং গ্রোটোস কেবল চীনের নয়, বরং বিশ্বের ঐতিহ্যের এক অমূল্য রত্ন। এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে ২০০১ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। সুবিশাল এই চত্বরে ৪৫টি প্রধান গুহা রয়েছে, যেখানে খোদাই করা রয়েছে ৫১,০০০-এরও বেশি পাথরের মূর্তি। বর্তমানে ৩৮ থেকে ৪৫ নম্বর গুহাগুলোতে সংস্কার ও সংরক্ষণের কাজ চলছে। গুহা কমপ্লেক্সের পশ্চিম দিকে অবস্থিত এই অংশটি উত্তর ওই রাজবংশের শেষ সময়ের অসাধারণ শিল্পকলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা উচ্চ প্রযুক্তির মাধ্যমে সমস্যার সমাধান করেছি। প্রযুক্তি প্রতিটি মূর্তির সূক্ষ্ম কারুকাজ ও বুনট নিখুঁতভাবে ধারণ করবে। এর মাধ্যমে গুহাগুলোর একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করা হচ্ছে, যেখানে কোনো অংশই বাদ পড়বে না। এই উদ্যোগের দুটি প্রধান দিক রয়েছে। একদিকে এটি ভবিষ্যতের সংস্কার কাজ, কোনো সমস্যা বা ক্ষয় পর্যবেক্ষণ এবং গবেষণার জন্য নির্ভুল তথ্য দেবে। অন্যদিকে এই ডিজিটাল তথ্যগুলো ব্যবহার করে বিভিন্ন প্রদর্শনী ও শিক্ষামূলক কার্যক্রম চালানো হবে। এর ফলে মানুষ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই ইউনকাং গ্রোটাসের শৈল্পিক সৌন্দর্য একদম কাছ থেকে উপভোগ করার সুযোগ পাবে। বৌদ্ধ গুহা শিল্পের এক অনন্য নিদর্শন এই ইউনকাং গ্রোটোস, যা চীনের প্রধান ৩টি গুহা স্থাপত্যের একটি। অন্য দুটি বিখ্যাত গুহা হল কানসু প্রদেশের তুনহুয়াংয়ের মেগাও গ্রোটোস এবং হনান প্রদেশের লুওয়াংয়ের লুয়াংমেন গ্রোটোস।
আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধন প্রমাণ করে শেকড়কে বাঁচাতে হলে কখনো কখনো আধুনিকতার ডানা মেলে ধরা কতটা জরুরি। ইউনকাংয়ের এই নীরব পাথরগুলো এমন কথা বলছে প্রযুক্তির ভাষায়, যা নিশ্চিত করবে আজকের এই সৌন্দর্য আগামী কয়েক শতাব্দী পরেও ম্লান হবে না। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। এবার বাংলাদেশ প্রসঙ্গ। রাজধানীর ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক বর্ণিল আয়োজন। সেখানে অনুষ্ঠিত হলো 25তম চাইনিজ ব্রিজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। অংশ নিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। তাদের বক্তৃতা, ভাষা দক্ষতা ও সাংস্কৃতিক পরিবেশনায় এক প্রাণবন্ত লড়াই জমে ওঠে। লড়াই শেষে বিচারকদের রায়ে এবারের আসরে সেরা হয়েছেন তাসমিয়া রহমান। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চের চূড়ান্ত পর্বে অংশ নিতে তিনি এবার যাচ্ছেন চীনে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন মিম। চীনা গান, নৃত্য ও বক্তৃতা পরিবেশনায় এভাবেই প্রাণবন্ত হয়ে ওঠে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন। লাল সোনালি সাজে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সে আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় 25তম চাইনিজ ব্রিজ চীনা ভাষা দক্ষতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বক্তৃতা আর প্রতিভা প্রদর্শনের 2 রাউন্ডের এই লড়াইয়ে মেধার সাক্ষ্য রাখেন 11 জন প্রতিযোগী। সাবলীল চীনা উচ্চারণে কেউ শোনালেন 2 দেশের বন্ধুত্বের গল্প, কেউ আবার নজর কাড়লেন ঐতিহ্যবাহী পারফরম্যান্সে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড কোঅপারেশনের সহযোগিতায় ঢাকার চীনা দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে। এবারে মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট। এছাড়াও সহ আয়োজক হিসেবে যুক্ত ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং শান্ত মারিয়াম হংহ কনফুসিয়াস ক্লাসরুম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। এছাড়াও বিভিন্ন কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন। প্রতিযোগিতার শেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিচারকদের রায়ে 25তম আসরের শিরোপা জিতে নেন তাসমিয়া রহমান। প্রথম রানার আপের গৌরব অর্জন করেন আমিনাতুন তায়েবা এবং দ্বিতীয় রানার আপ হন আদুন রেজওয়ান নাইম। আমি খুবই আনন্দিত। একটা মাস হচ্ছে আমাদের এত পরিশ্রম করা হয়েছিল, তো এই পরিশ্রমের ফলাফলটা অবশেষে পেয়েছি এবং আমি লাউসাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তাদের সাপোর্ট না থাকলে এতদূর পর্যন্ত আসতে পারতাম না। ভালোই লাগছে, কিন্তু একটু খারাপ লাগছে যে আমার এবং চ্যাম্পিয়নের মার্কসের পার্থক্য 0.2, এটা একটু খারাপ লেগেছে, বাট ওভারঅল ওকে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, ভাষা কেবল বুলি নয়, বরং এটি 2 দেশের মানুষের হৃদয়ের সেতুবন্ধন। বর্তমান বিশ্বে বিভাজন, সাংস্কৃতিক দূরত্ব ও ভুল বোঝাবুঝির চ্যালেঞ্জ মোকাবিলায় ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণরাই আগামী বিশ্বের নির্মাতা। ভাষার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ে তুলে তারা আরও সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। বর্তমানে বিশ্বের 180টিরও বেশি দেশে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এবং 80টিরও বেশি দেশ তাদের জাতীয় শিক্ষাক্রমে চীনা ভাষাকে অন্তর্ভুক্ত করেছে। বিশ্বজুড়ে প্রায় 20 কোটি মানুষ চীনা ভাষা শিখছেন বা ব্যবহার করছেন, যাদের বড় একটি অংশ তরুণ প্রজন্ম। আজকের প্রতিযোগীরা শুধু বিজয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে না, তারা 2 দেশের মধ্যে ভাষা, সংস্কৃতি ও বন্ধুত্বের এক শক্তিশালী সেতুবন্ধন গড়ে তুলছে। সাংস্কৃতিক বিনিময়ের এই গুরুত্ব উঠে আসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তৃতায়ও। ভাষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। আজকের অংশগ্রহণকারীরা কেবল একটি ভাষা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না, বরং তারা প্রত্যেকেই এক একজন তরুণ সাংস্কৃতিক। তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিক্ষামূলক
সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যৎ পরিলক্ষিত হচ্ছে। বিজয়ী তাসমিয়ার সামনে এখন নতুন চ্যালেঞ্জ। লাল সবুজের প্রতিনিধি হয়ে তিনি পাড়ি জমাবেন চীনে, লড়বেন বিশ্বমঞ্চের চূড়ান্ত লড়াইয়ে। আফরিন মিম, সিএমজি বাংলা। মার্শাল আর্ট জগতের এক কিংবদন্তি, আজও তিনি তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময়ের মতোই সমান জনপ্রিয়। তিনি যুগে যুগে মার্শাল আর্টিস্টদের কাছে নমস্য এক মহাগুরু। তিনি ব্রুস লি। দক্ষিণ চীনের কোয়াংতংয়ে তার শিকড়। ধীরে ধীরে নিজেকে মেলে ধরতে শুরু করেন, একসময় কাঁপিয়ে দেন গোটা বিশ্ব। তাকে আপনারা সবাই চেনেন, তার সম্পর্কে অনেক কিছুই জানেন। চলুন এবার এই মহাতারকার পৈতৃক ভিটা থেকে ঘুরে আসি। ব্রুস লি কেবল মার্শাল আর্টের কিংবদন্তি নন, তিনি ছিলেন উদ্ভাবক। দক্ষিণ চীনের কোয়াংতং প্রদেশে তার শিকড়। সেখান থেকে শুরু করে আত্মরক্ষার কলাকৌশলের প্রতি বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি এনেছিলেন তিনি। এর সঙ্গে যোগ করেছেন ঐতিহ্য আর ব্যক্তিগত দর্শন। তিনি দেখিয়ে দিয়েছেন এসবের সমন্বয়ে এক অনন্য সৃষ্টির জন্ম হতে পারে, যার নাম চিত খুন তো। এই অনবদ্য সৃষ্টির নেপথ্যের গল্প জানতে যেতে হবে কোয়াংচোয়ে তার পৈতৃক বাড়িতে। আমরা এখন ব্রুস লির পৈতৃক বাড়ির প্রধান হলে দাঁড়িয়ে আছি। এটিকে এক ঐতিহ্যবাহী সিকন প্রাসাদের প্রাণকেন্দ্র ধরা হয়। উপরের ফলকে লেখা রয়েছে অপেরা ও মার্শাল আর্টের পরিবার, যা ব্রুস লির বাবা লি হই ছুয়েনের গোটা জীবনের সাধনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লি হই ছুয়েন ছিলেন একজন ক্যান্টোনিজ অপেরা গুরু। তিনি থাই ছিতেও ছিলেন দক্ষ। ব্রুস লি 7 বছর বয়সে বাবার কাছ থেকে থাই ছি শেখা শুরু করেন। 13 বছর বয়সে তিনি ইফ ম্যানের ছাত্র বনে যান এবং উ ইং ছুনে দীক্ষা নেওয়া শুরু করেন। তখন তিনি কৈশোরে প্রবেশ করেছেন এবং কিছুটা বিদ্রোহীও হয়ে উঠেছিলেন। তার মনে হয়েছিল থাই ছি খুবই কোমল এবং এটি তার মনের খোরাক জোগাতে পারছিল না। উইংছুনের মূল দর্শন সম্পর্কে কোয়াংচৌ শহরের ছেন ধারার উইংছুনের উত্তরসূরি ছেন চাওয়ে ব্যাখ্যা করেন কিভাবে এই মার্শাল আর্টের অভিজ্ঞতা ব্রুস লিকে জিত খুন তো সৃষ্টিতে প্রভাবিত করেছিল। আসলে উইংছুনে 12টি রূপ ও 8টি নীতি রয়েছে। ব্রুস লি জিত ধারণাটি গ্রহণ করেছিলেন, যার অর্থ প্রতিরোধ বা মাঝপথে থামিয়ে দেওয়া, এবং এটিকে আরও বিকশিত করেন তিনি। উইংছুনে এর অর্থ হল প্রতিপক্ষ আক্রমণ করলে আপনি সরাসরি তার মুখোমুখি হবেন, মাঝপথে তার আঘাত থামিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ করবেন। এটি চীনা ইন ইয়াং তত্ত্বের ভারসাম্য দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আপনি প্রতিহত করবেন, তারপর সঙ্গে সঙ্গে আক্রমণ করবেন। এরপরই আসে তার বিখ্যাত ইঞ্চ পাঞ্চ, যা কিনা অত্যন্ত দ্রুত গতির ছিল। উইংছুন দিয়ে শুরু করে ব্রুস লি ধীরে ধীরে মার্শাল আর্টের এক মহাগুরু বনে যান। 1959 সালে তিনি যুক্তরাষ্ট্রে যান এবং বিভিন্ন ধরনের মার্শাল আর্টের সঙ্গে পরিচিত হন। ঐতিহ্যগত সীমাবদ্ধতা ভেঙে তিনি উইংছুনের সঙ্গে নিজের দার্শনিক চিন্তার সমন্বয় ঘটিয়ে সৃষ্টি করেন অনন্য মার্শাল আর্ট পদ্ধতি চিত খুন তো। তার অনন্য সৃষ্টি চলচ্চিত্র প্রতিফলিত হয়েছে। 1971 থেকে 1973 সালের মধ্যে 3 বছরে তিনি 5টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং বিশ্বজুড়ে এমন খ্যাতি অর্জন করেন যা অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে অমলিন রয়েছে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। ছবিতে ফুটে উঠছে কবিতা কিংবা আবৃত্তি ফুটিয়ে তুলছে ছবি। অ্যাডোনিস ইজ অ্যান ওসমান্থাস ট্রি কিংবা বিখ্যাত চীনা কবিতা টু দ্য ওক ট্রি, সব কিছুই অনবদ্য। বলছিলাম আন্তর্জাতিক যুব কবিতা উৎসবের কথা। কোয়াংতংয়ে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক যুব কবিতা উৎসব। এবারের আন্তর্জাতিক যুব কবিতা উৎসবের চীন আরব রাষ্ট্র পর্বটি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দক্ষিণ চীনের কোয়াংতং প্রদেশের কোয়াংচৌ শহরে এর উদ্বোধন হয়। এতে চীন ও 13টি আরব দেশের শতাধিক কবি, লেখক ও গবেষক অংশ নেন। তারা সাহিত্য বিনিময় ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেন। উৎসবটি ইতোমধ্যে তরুণ আন্তর্জাতিক লেখকদের মধ্যে সংলাপ ও বিভিন্ন সভ্যতা বিনিময়ে এক প্রভাবশালী মঞ্চে পরিণত হয়েছে।
মে ৮ থেকে ১৭ পর্যন্ত চলা ৯ দিনের এই উৎসবে ছিল নানা ধরনের সাংস্কৃতিক কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠানে চীনা ও আরব কবিরা যৌথভাবে বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। এর মধ্যে ছিল লোকসঙ্গীত সুসময়ের বন্দনা, অ্যাডোনিস ইজ অ্যান ওসমান্থাস ট্রি শিরোনামের চিত্রভিত্তিক কবিতা পরিবেশনা এবং বিখ্যাত চীনা কবিতা টু দ্য ওক ট্রির আবৃত্তি। উদ্বোধনী অনুষ্ঠানের বাইরে অংশগ্রহণকারীরা কোয়াংতং সাহিত্য জাদুঘর সহ বিভিন্ন সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শন করেন। সেখানে তারা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও লিংনান সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে অভিজ্ঞতা নেন। এ আয়োজনের গুরুত্বের কথা তুলে ধরেন বেইজিং ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুয়ে ছিং কুয়ো। প্রাচীনকাল থেকেই কোয়াংচৌ চীন ও আরব দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময়ের কেন্দ্র হিসেবে পরিচিত। এটি শুধু অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য নয়, সাহিত্য ও সংস্কৃতিতেও বহু সাফল্যের জন্য সুপরিচিত। বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শিক্ষার প্রসারে এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে শহরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরের দিনগুলোতে কবিরা চীনের ৩টি শহর সফর করেন। তারা কোয়াংচৌ, শেনচেন ও বেইজিংয়ে কবিতা পাঠ, একাডেমিক সংলাপ এবং অন্যান্য সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশ নেন। এই সফরসূচির লক্ষ্য হল অংশগ্রহণকারীদের সামনে চীনা আধুনিকায়নের প্রাণবন্ত বাস্তবতা ও গতিশীল অগ্রযাত্রা তুলে ধরা। চীনা লেখক অ্যাসোসিয়েশন ২০২৪ সালে আন্তর্জাতিক যুব কবিতা উৎসব চালু করে। এটি ইতোমধ্যে আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠা পেয়েছে। এর আগের সফল আয়োজনগুলোর মধ্যে ব্রিক্স ও লাতিন আমেরিকার দেশগুলোকে কেন্দ্র করে বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। এবার এক বিশিষ্টজনের বিশেষ সফরের খবর। বাংলাদেশের ২১শে পদকপ্রাপ্ত ও দেশ বরেণ্য শিল্পী প্রফেসর আব্দুস সাত্তার সম্প্রতি চীন সফর করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের সাক্ষাৎকার নিয়েছেন সিএমজি বাংলা বেইজিং অফিসের সাংবাদিক ফেইফেই শিখা। এর আগে আমি একবার হংকং গিয়েছিলাম। আচ্ছা, হংকং তখন ব্রিটিশদের আন্ডারে, অনেক বছর আগে। তো সেইখান থেকে কিছুটা অনুভব করেছিলাম যে চীন দেশ কীরকম হতে পারে, কিন্তু ওইটা দেখে পুরোটা বোঝা যায় না। আমি এসে দেখলাম সত্যি মানে অপূর্ব সুন্দর, মিলে যাচ্ছে। কেন উনি বললেন পৃথিবীতে এত দেশ থাকতে উনি কেন বললেন চীনে যাও? হ্যাঁ, চীন তো নিশ্চয়ই সাংঘাতিক সুন্দর এবং সিভিলাইজড কান্ট্রি, প্রাচীন যুগ থেকে। এই যে আমরা আজকে সিরামিক পটারি উদ্বোধন করলাম, এটা তো 20,000 বছর আগের থেকে শুরু। এটা মিং রাজবংশ, টাং রাজবংশ, হ্যাঁ, দীর্ঘ ইতিহাস আছে। তো এইগুলি আমরা তো পড়ে জেনেছি না, পড়লে আর দেখলে যে বুঝি আমরা আকাশ পাতাল তফাৎ। পড়ে বোঝা যায় না, না দেখলে কি। এই যে সুন্দর সুন্দর একটা গ্রাম, তো আসলে এটা খুব ছোট এবং সাধারণ একটি চীনের গ্রাম, কিন্তু কত সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলাম পরিচ্ছন্ন পছন্দ করে, কিন্তু এই চায়নার সব কিছু কিন্তু মেনটেন করছে। কি সুন্দর দেশ। হ্যাঁ, তো এই আশাটা আমার পূর্ণ হলো চায়নাতে আসার পরে। যে না, আমার আশাটা সার্থক। এবং আমি আমার অনুভূতি দেশে ফিরে পত্রিকায় লিখব এবং একটা বই প্রকাশ করব। আমাদের দেশে এশিয়ান চারুকলা প্রদর্শনীর একটা ব্যবস্থা আছে, এশিয়ার সমস্ত দেশ অংশগ্রহণ করে। এইটা শুরু হয়েছে 1981 সাল থেকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন এবং এইটা অ্যারেঞ্জমেন্টও উনিই করেছেন। সেই প্রদর্শনীতে চায়না থেকে যারা অংশগ্রহণ করেছেন শিল্পীরা, সবার ছবি, বিশাল বিশাল সুন্দর ল্যান্ডস্কেপ পেইন্টিং। অল অফ দ্য আর্টিস্টস পেইন্ট ল্যান্ডস্কেপ। কিন্তু কিছু বছর পরে দেখলাম আবার যারা ছবি পাঠালেন একেবারে আধুনিক। সো এই যে পার্থক্য,
ট্র্যাডিশনাল থেকে উন্নয়ন, এইটা শুধু পেইন্টিং না, চায়নার সব ক্ষেত্রে আছে। এই যে গ্রাম যে আমরা দেখছি না, আমার তো গ্রাম মনে হচ্ছে না, আচ্ছা। এইটাও মনে হচ্ছে উন্নত শহর। আমার মনে হয় বাংলাদেশে আমরা যেমন আসলাম, আরও লোক যদি আসে হ্যাঁ। তাহলে এরা বুঝবে প্রাচীন ঐতিহ্যের কতটা মূল্য। সেইটা শিল্পীরা যেমন অনুভব করবে, সাধারণ মানুষও অনুভব করবে, এগুলো দরকার। এই যে আমি গ্রামে এসে দেখছি সর্বত্র প্রাচীন ঐতিহ্য সংরক্ষিত করা আছে, দেখে এত ভালো লাগছে। আধুনিকতার ছোঁয়া থাকলেও এই যে চীনের যে ঐতিহ্য, চীনের যে নিজস্বতা, এইটা কিন্তু হারায় যায় নাই, সবখানে আছে। এই ঐতিহ্যের গুরুত্ব অপরিসীম, এইটা অবশ্যই সংরক্ষণ করতে হবে আমাদের নিজের জন্য। পরবর্তী পর্যায়ে যারা জন্মাবে, আসবে, তারা জানবে আমাদের অতীত কেমন ছিল, আমরা কেমন ছিলাম, তারা কেমন হবে। খুব জরুরি এইটা চীনে না আসলে, এইটা যে গুরুত্বপূর্ণ এই ঐতিহ্য সংরক্ষণ করা, এইটা আমরা জানব না। এখানে এসে বেশি করে জানলাম যে এইটা গুরুত্ব কতটা। আমরা বলি না হেভেন, স্বর্গ, স্বর্গ হ্যাঁ। কেমন আমরা জানি না, কিন্তু একটা বর্ণনা আছে সেখানে। পিসফুল পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ, কোনো ঝামেলা নাই, ঝামেলামুক্ত পরিবেশ। হ্যাঁ, এই যে অনেক কিছু আমরা জানি না, এইখানে এসে আমার মনে হচ্ছে এইটা একটা বেহেশতের মতো জায়গা। চীন এত সুন্দর, এই যে সাধারণ জনগণ এত সুন্দর, কোনো সমস্যা নাই। যেমন ধরো আমেরিকা তো অনেক উন্নত দেশ না, কিন্তু তাদের তো অনেক সমস্যা আছে। তারা হোল ওয়ার্ল্ডকে ম্যাসাকার করে ফেলতেছে, যুদ্ধ করছে। তো এইটা তো শান্তির বিষয় না, তাই না? কিন্তু এই যে চীনের কমিউনিস্ট পার্টি বলেন বা শাসক যারা, তারা দেশ এবং দেশের মানুষ বেহেশত এবং বেহেশতের মধ্যে বসবাস করুক, এইরকম একটা ফিলিংস নিয়ে কাজ করছেন, যেইটা সবারই অনুসরণ করা প্রয়োজন। মানুষ শান্তি চায়, সমস্যা না। হ্যাঁ, মিডল ইস্টের দিকে তাকান, এখন কী হচ্ছে? মানুষ তো মারা যাচ্ছে সমানে। মানুষ মারার জন্য তো সভ্যতা না, সভ্যতা হচ্ছে মানুষকে সুন্দরভাবে পরিবেশ তৈরি করে দেয়া, যাতে তারা আরামে আয়াসে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। চীন সেই কাজটা করছে। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন। ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। পরবর্তী পর্বে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।